মার্কেট নিয়ে তো আমি নিজেও বুঝতে পারতেছি না জনাব আশিক যে কি হবে। কেমন? আমিও চাচ্ছিলাম যে গতকালকে তো কিছু ফ্রি করছি, আর কালকে পুরো ফ্রি করে দিতে যাচ্ছি, মানে যা টাকা সব ফ্রি করে দিতে যাচ্ছি, মানে এই না। মাসে বিজনেস করতে যাচ্ছি না আমি, এই 25 তারিখ পর্যন্ত। জ্ঞান প্রতিষ্ঠা থেকে কি হয়েছে? মানে এপ্রিল মাসের এক মানে 15 তারিখের পর থেকে আসে হচ্ছে ডিভিডেন্ড, 25-30 তারিখ পর্যন্ত চলে। হুম। তা আমি চাচ্ছি যে ডিভিডেন্ড মৌসুম পার করার পরে 25-26 থেকে এন্ট্রি নিলে আমি মে মাসটা ভালো, মে জুন জুলাই আগস্ট আচ্ছা, সেপ্টেম্বর এই প্রথম পর্যন্ত আমার কথা মার্কেট ভালো থাকে। প্রথম কথা হচ্ছে আজকে আমি আজকে সুন্দর করে একটা ভিডিও রেডি করতাম, যদি না আমার ফ্রেন্ড মারা না যেত। আমি তাকে নিয়ে আজকে একটু, যাই হোক, করা হয় নাই, ব্যস্ত ছিলাম খুব। তো মার্কেট নিয়ে আমি কিছুটা দ্বিধাগ্রস্ত। মানে এরকম যে সরকার অনেক কিছুই ঘোষণা করেছেন, যেমন অফিসের সময় কমাই দিয়েছে, ট্রেড আওয়ার কমাই দিয়েছে, ব্যাংকের আওয়ার কমাই দিয়েছে, স্কুলের আওয়ার কমাই দিয়েছে, এমনকি শপিং মলের সময়ও কমাই দিয়েছে। সবকিছু মিলাই আমার কাছে মনে হচ্ছে যে একটা 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 ভীতিকর পরিস্থিতি মানুষের মনের মধ্যে তৈরি হচ্ছে কিনা বা হওয়ার প্রসিডিওরে আছে কিনা, এরকম একটা বিষয়। কতদিনের মার্কেটও আমার ভালো লাগেনি, কতদিনের মার্কেটে কোনো সেক্টর বা কোনো একটা একক শেয়ার দাঁড়াইতে পারে নাই, দাঁড়াতে পারে নাই। দাঁড়াইতে পারেনি, হ্যাঁ। হোক সেটা ইন্স্যুরেন্স দিয়ে যদি দাঁড়াতো তাও ভালো লাগতো, বা জেট বা লো জি, পেড আপ, কোনো কিছুই দাঁড়াতে পারে নাই। ব্যাংক ফিনান্স নিয়ে তো আমি কিছুটা নেগেটিভ। নেগেটিভ, জি নেগেটিভ, মিউচুয়াল ফান্ড, এমনকি মিউচুয়াল ফান্ডও দাঁড়াতে পারেনি কতদিন। সবকিছু জি। মিলায় মার্কেটটা যদি এরকম চলতে থাকে তাহলে পরে কি অবস্থা হবে, বা কোন দিকে মোড় নিচ্ছে, এটা আমাদের একটু অবজার্ভ করতে হবে। প্যানিক হওয়ার কোনো কারণ নাই। মার্কেট এখনো খারাপ হয়ে যায়নি। কেমন? মার্কেট এখনো খারাপ হয়নি এই সেন্সে যে মার্কেটের শক্ত রেজিস্ট্যান্স আছে 5,000-এ, ভয়ঙ্কর রেজিস্ট্যান্স আছে মার্কেট 5,000-এ। যদি মার্কেট 5,000-এর এই রেজিস্ট্যান্স ভেঙে যায় তখন মার্কেট নিয়ে আমরা নানা রকম নেগেটিভ চিন্তা ভাবনা করি। তো 5,000 পর্যন্ত মার্কেট নামতেই পারে, অত দূর নামবে না হয়তো মার্কেট, হয়তো আমি আশা করছি মার্কেট সাইডওয়েজ করবে এবং মার্কেট আবার হয়তো ওটা ট্র্যাকে ফেরত আসবে। ঘাবড়ায়েন না। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে 5,100, 110, 5,000 এই জায়গাটাতে এসে তারপর উঠবে। মানে মার্কেট যদি স্বাভাবিক পরিস্থিতি থাকতো, যদি এরকম না হতো যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগে আছে বা সরকার, আমাদের দেশে তেলের সংকট, যদি এরকম পরিস্থিতি না হতো, তাহলে আমি ডেফিনেটলি অনেকগুলো শেয়ার বাছাই করতাম যে শেয়ারগুলো কিনবো আমি। হ্যাঁ, এবং যে শেয়ারগুলো টেকনিক্যালি বাউন্স করার সমূহ সম্ভাবনা আছে, এরকম শেয়ারগুলো চোখে ভাসছে। তো এই যেমন ধরেন ড্রাগন সোয়েটার বলি, বিএসএসএল, এই শেয়ারটা যদি মানে সুন্দরভাবে মুভ দিয়েছে, মুভ দেওয়ার পরে সে একটা রেজিস্ট্যান্স এরিয়া ব্রেকআউট করেছে, এখন যদি সে এখানে আবার রিটেস্ট করতে আসে, আমি এসিআই, কেন, না, এসিআই, ডিএসএসএল, তাহলে কেন আমি ডিএসএসএল কে, ডিএসএসএল। হ্যাঁ, কেন আমি এই জায়গাতে রিটেস্ট হিসাবে দেখবো না? কত পয়েন্ট সেটা, 9 টাকা বা 8 টাকা 90 পয়সা, এরকম জায়গাকে কেন আমি রিটেস্ট পয়েন্ট হিসাবে দেখবো না? ব্রেকআউট রিটেস্ট, ওকে, এই জায়গাতে আসতে পারে, আমি জি, তখন এই ঠিক। জায়গাতে এন্ট্রি পয়েন্ট খুঁজবো। এটা হচ্ছে স্বাভাবিক হিসাব। মার্কেট যদি স্বাভাবিক থাকতো তাহলে পরে ডেফিনেটলি এরকম একটা ক্যালকুলেশন আমরা করতেই পারতাম যে ঠিক আছে, আমরা কিন্তু শেয়ারটা কিনেছিলাম ডিএসএসএ, ওপেনই ছিল এটা, আমরা এটা 8 টাকা 70 পয়সা, 8 টাকা 80 পয়সা এরকম কিনে প্রায় 13-14% মতন শেয়ারটা আপসাইড গেন হয়েছিল। হওয়ার পরে শেয়ারটা এখন রিটেস্টে আসছে। রিটেস্টে যখন শেয়ারটা আসছে, তখন এই রিটেস্ট পয়েন্ট 8 টাকা 90 পয়সা, 9 টাকা এরকম জায়গাতে শেয়ারটা তাহলে এখন রি এন্ট্রি আসে ব্রেকআউট রিটেস্টে। যারা ব্রেকআউট ট্রেডার তারা এই জায়গাতে রিটেস্ট দিবে, ভালো ভলিউমও সাপোর্ট দিচ্ছে। কিন্তু বর্তমান পরিস্থিতির আলোকে এই স্টপ লসটা খুব সুন্দর নিকট জায়গাতে আছে, 8 টাকা 50 পয়সা এরকম জায়গাতে স্টপ লস হয়। মানে ঝুঁকির তুলনায় রেওয়ার্ডের রেশিওটা 1:2, জি, লাভ রিস্ক রেওয়ার্ড বেশি। রেশিও চলে আসে। এটা হচ্ছে কেনার একটা জি। সুন্দর একটা জায়গা ছিল, কিন্তু আমরা কি কিনবো এই জায়গাতে? এরকম পরিস্থিতিতে এরকম একটা কনফিউশনে আমি পড়ে গিয়েছি, বুঝতে ও, পারছেন? আমি কি এই জি সুযোগটা ভাই। নিব, নাকি আমি মার্কেটটাকে সাইডে বসে থেকে দেখবো, আমি ঠিক বুঝতে পারছি না। কিন্তু না, যদি এই মুহূর্তে মনে হয় ভাই আমার টাকার মূল্যায়ন বেশি করা উচিত, যে উম, ক্যাশ টাকার কিন্তু একটু মূল্যায়ন। কিন্তু মার্কেট যদি স্বাভাবিক থাকতো, যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকতো, তাহলে ডেফিনেটলি এটা একটা বিশাল অপরচুনিটি ছিল। এই শেয়ারটা যারা কিনতে আচ্ছা, পারেনি তারা জাস্ট এটা ব্রেকআউট হয়ে গিয়েছে, সুপার ভলিউম, এবং এটা গ্রহণযোগ্য একটা সেট আপ ছিল। ডিএসএসএল, এই শেয়ারটা ধরেন 9 টাকাতে চমৎকার এন্ট্রি আসে এই জায়গাতে। ও, হুম।
কিন্তু স্টপ লসটা যদি আপনি ধরেন 8 টাকা 50 পয়সা টেক প্রফিট হিসাব করে নিয়ে 1:2 রিস্ক অ্যাওয়ার্ড রেশিও নিয়ে ঝুঁকি সব শেয়ারেই থাকে, ঝুঁকিটা আপনি নিতে পারতেন, কিন্তু এই ঝুঁকিটা এরকম অবস্থাতে, এটা আমার নিজস্ব বিশ্লেষণ, আপনার মতো আপনি আপনার মতন বিশ্লেষণ করবেন, বা যে দেখছে পরবর্তী পর্যায়ে সে তার মতন বিশ্লেষণ করবে, কিন্তু এটা একটা অপরচুনিটি ছিল আর কি। এখন আচ্ছা আচ্ছা। এই জি, জি। অপরচুনিটিটা সার্বিক অবস্থাতে বিবেচনায় নেবেন কি নেবেন না সেটা আপনি হিসাব করবেন। জি হুম। ভাই, আর সলভটা কি করব আমরা? আমাদের সলভ আছে 1 লাখ, কি করব এখন, কি করণীয়? সলভর ক্ষেত্রে সলভর ক্ষেত্রে সলভ আমি নিজেও হোল্ড করছি। সলভ ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যারা এই শেয়ারটা কিনতে পারেনি, ধরেন যারা মিস করেছে শেয়ারটা ব্রেকআউট হয়ে উপরের দিকে উঠে গিয়েছিল ভালো ভলিউম, সুপার ভলিউম নিয়ে রিটেস্টে আসছে, এই শেয়ারটা ব্রেকআউট রিটেস্টে বাই অপরচুনিটি হিসাবে আসছে, কিন্তু সামগ্রিক পরিস্থিতির বিচারে এটাকে আমরা অপরচুনিটি হিসাবে নিব কিনা বা আমরা এখানে বাই দিব কিনা, এইটা একটা বড় বিবেচনার বিষয়। এইখানে এইখানে দেখেন একটা ভালো একটা রেজিস্ট্যান্স এরিয়া ছিল, এই রেজিস্ট্যান্স এরিয়া ব্রেকআউট হয়ে গিয়েছে, এখন ব্রেকআউট রিটেস্ট, মার্কেট স্বাভাবিক থাকলে পরে ডেফিনেটলি এটা একটা অপরচুনিটি ছিল, ছোট্ট একটা স্টপ লস ধরে এন্ট্রি দেওয়া যেত। উম, হুম। তো এখন কি করা হবে বা কি করব, এইটা আগামীকালকে মার্কেট ওপেন হোক, সিদ্ধান্ত দেখে হ্যালো। নিব। জি, থ্যাংক ইউ আশিক, আদান দিয়ে দিবে, আল্লাহ ভরসা। হ্যালো। ভাইয়া। হ্যাঁ, তো ঠিক আছে, থ্যাংক ইউ আশিক।